পার্থক্য করবো এটাই, যদি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হয়, কথার কথা ধরো T1 T1-এর যদি হয় তার স্পেসিফিক এই অংশই শুধু থাকবে, এই সমস্ত কিছু ছড়াবে না রেডিকুলোপ্যাথিতে। কোথায়? রেডিকুলোপ্যাথি। সেই সাথে কি হবে? সেই সাথে হলো মনে করো সাপোজ আমি যদি তার এক্সটেন্ড করি, তোমার সেম সাইডে ব্যান্ডিং করি আর অপোজিট ডিরেকশন রোটেশন করি, তাহলে পেনটা জিনজিনটা বাড়বে। কিন্তু T4 সিনড্রোমে এই জিনিসগুলো আমরা পাবো। ঠিক আছে? এর সাথে যদি আমি ট্রাকশন দিই, উপরে দিকে তুলি, তার পেনটা কমে যাবে। স্পার্লিং টেস্ট করি, ঘাটা ঘুরাইয়া পাকা ঘুরা একটু ঘুরাইয়া দিতে আমি নিচের দিকে চাতা দিই, স্পার্লিং টেস্ট, তাহলে কি হবে? এটা জিনজিন বাড়বে। কোথায়? সাপোজ T1। সেম যে কোনো কথাই ধরো, কথা তোমার T4-এ হলে একই ঘটনায় থাকবে। সেই সাথে আমরা আরও জানি যে রিফ্লেক্স আছে, সাপোজ বাইসেপ রিফ্লেক্স আছে, ট্রাইসেপ রিফ্লেক্স আছে। রিফ্লেক্স যদি আমরা কি করি, আমরা যদি হ্যামার দিয়ে বাড়ি দিই, কথার কথা ধরো আমি যদি হাতাকে যেরকম বাড়ি দিই, এই রিফ্লেক্সগুলো স্পেসিফিক রিফ্লেক্স আছে, স্পেসিফিক নার্ভ রুটে আছে, সেটা আলাদা আলোচনা। কথার কথা মনে করো C4 বা C5, কথার কথা C5-এ যদি নার্ভ রুটের সমস্যা থাকে, তাহলে কথার কথা C5 যদি তোমার ট্রাইসেপ হয়ে থাকে, তাহলে আমি ধারণা দিচ্ছি, আমি নিশ্চিত না, তাহলে এটা কি হবে? রিফ্লেক্স হবে না। কেন হবে না? কারণ নার্ভ রুট তো অবশ্য, নার্ভ রুট তো তারা ব্লক হয়ে আছে, ফলে রিফ্লেক্স অ্যাবসেন্ট। রিফ্লেক্স কি হবে? এদিকে রিফ্লেক্স অ্যাবসেন্ট, ওদিকে আবার কি করতেছি আমি, ধরো আমি যদি সেনসেশন চেক করি, সেটা আমি পাবো। কথা ধরো C5 ধরো এই পর্যন্ত, তাহলে এদিকে পিন করলে আমি অবশ্য কিছু সেনসেশন পাবো না, কারণ C5 নার্ভ রুটের সমস্যা। তাহলে এখানে অবশ্য পাবো, রিফ্লেক্স নাই। আবার কি হবে তোমার, আমি যদি এখানে চাপ দিই বাড়বে, ট্রাকশন দিলে কমবে, এগুলো আমি কি ডায়াগনোসিস করবো? বা এটা রেডিকুলোপ্যাথি অথবা এটা থোরাসিক আউটলেট সিনড্রোম হতে পারে। কিন্তু এটা T4 syndrome না। T4 সিনড্রোম, ইয়েস। আবার থোরাসিক আউটলেট সিনড্রোম যদি ধরো, আমরা যদি পালস আমরা ধরি, তার পালস কি হবে? আমরা যদি একটা মোশন করতে যাই, তাহলে পালস এখানে অ্যাবসেন্ট হয়ে যাবে, কমে যাবে। এটা আমার কি থোরাসিক আউটলেট সিনড্রোমটা বুঝতে পারবো। এইভাবে আমরা কি করবো? নিশ্চিত হব এটা কি T4 সিনড্রোম আর থোরাসিক আউটলেট সিনড্রোম নাকি এটা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। সেই অনুযায়ী আমাদের চিকিৎসাটা যাবে। সাধারণত T4 সিনড্রোম এই ক্লিনিক্যালি একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট অ্যাসেসমেন্ট করে এই রোগটা নির্ণয় করে থাকে বা করে তার অনুযায়ী চিকিৎসা করে। এটা সুস্পষ্টভাবে কোনো ডাই টেস্ট নাই। তবে এছাড়াও MCS, MRI, সিটি স্ক্যান করতেই পারি, বাট সেগুলো যদি সুস্পষ্ট না, এত ঝামেলা না করে আমাদের দক্ষতার মাধ্যমে আমরা কী করতে পারি? আমরা সুনিশ্চিত করতে পারি এটা কি T4 সিনড্রোম নাকি এটা থোরাসিক আউটলেট সিনড্রোম নাকি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। প্রায় কাছাকাছি 90% আমরা এমনি বলে দিতে পারি। যেমনটি বলে দিতে পারি আমাদের অ্যাপেন্ডিসাইটিস কিন্তু 90% আমরা বলে দিতে পারি আমরা লক্ষণ দিকে যেটা অ্যাপেন্ডিসাইটিস কি না, এটা কিন্তু টেস্টের কোনো প্রয়োজন হয়। অনুরূপভাবে আমরা কিন্তু PID কিন্তু বলে দিতে পারি 90% PID কি না। একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট অনেক টেস্ট, অনেক ডায়াগনোসিস সে তারা হাতে কাছে বসে করে ফেলতে পারে। একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট দক্ষতা সে রাখে বা সেই ক্যাপাবিলিটি তার আমাদের আছে, যদি সে সত্যিকার পড়াশোনা করে থাকে আর যদি সিরিয়াস থাকে। বুঝতে পারছি কথা? সব টেস্ট কিন্তু আমাদের MRI করতে হবে না, NCS করতে হবে না। বুঝতে পারছি? মনে রাখতে হবে আমাদের ক্লিনিক্যাল আই সবচেয়ে গুরুত্বপূর্ণ, টেস্ট গুরুত্বপূর্ণ। তুমি MRI দেখে কখনো রোগীর সাথে মিলাবা না, রোগীর সাথে কি মিলাইবা? MRI মিলাইবা। বুঝতে পারছি? কখনো কি বলবো MRI ভুল, আমার কারেকশন, আমার ডায়াগনোসিস কারেক্ট। তোমাকে এরকম বলার হিম্মত তোমার ভিতরে থাকা লাগবে। তোমাকে বলতে হবে যে আমি যা বলছি এটা ঠিক, MRI আবার করে MRI ভুল হয়েছে, কার MRI কি দিয়েছে দেখেন, MRI এর মধ্যে আমি মানি, MRI এর মধ্যে ভুল ইন্টারপ্রিটেশন আছে, আমি যেটা বলছি ঠিক। এই কথা বলার মতো হিম্মত তোমার থাকতে হবে। আমার আজকের আলোচনা কি ছিল? T4 সিনড্রোমে আমরা পুরো শেষ করতে পারিনি, আমরা একটা ধারণা তোমাদের দেওয়া হলো। ইনশাআল্লাহ আগামীকাল আমরা এটা শেষ করব। তোমার হয়ে গেলে